আচ্ছা, তো জিওগ্রাফি ক্লাস আজকে তোমার প্রথম হচ্ছে যেটা ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি এখানে 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিট যে ক্লাস হবে, সেই ক্লাসের মধ্যে কিছু আলোচনা হবে এবং যেগুলো কিছু নতুন ইনফরমেশন পাবে সেগুলো তোমরা একটু খাতায় নোট আউট করে নেবে। ঠিক আছে? তো মোটামুটি যেহেতু আজকে পরীক্ষা বলেছি, সবাই পড়েছো, কম বেশি সবাই পড়েছো। ঠিক আছে? তো আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের অ্যান্সার তোমরা করবে, দেবে, এবং আলোচনা হবে মোটামুটি। তো আমরা তো জানি যে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে আহ, মোটামুটি কত কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত? ইয়েস। হ্যাঁ, 10,000 কিমি পর্যন্ত আমাদের বায়ুমণ্ডলে বিস্তার রয়েছে। ঠিক আছে? তো এই বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের কি রয়েছে, বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, সূক্ষ্ম ধূলিকণা রয়েছে, জলীয় বাষ্প বা বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদানের সমন্বয়ে এই বায়ুমণ্ডল গঠিত। ঠিক আছে? তো এগুলো মোটামুটি বেসিক জিনিসগুলো আমরা সবাই জানি কম বেশি। ঠিক আছে? আচ্ছা, অ্যারোনমি বিদ্যাটা কি? এই বায়ুমণ্ডল সম্পর্কিত কি বলা হয়? অ্যারোনমিটা কি? কেউ যদি পারো বলো। হ্যাঁ, কত কিমি প্রায়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আর কি মেসোস্ফিয়ার, অর্থাৎ হোমোস্ফিয়ার, অর্থাৎ হোমোস্ফিয়ার পর্যন্ত যে স্টাডি, বায়ুমণ্ডল সম্পর্কিত সম্পর্কিত যে স্টাডি, স্পেশালি ওটা 100 কিলোমিটারের কাছাকাছি বায়ুমণ্ডল সম্পর্কিত যে স্টাডি করা হয় সেটাকে বলা হয় কি? অ্যারোনমি বিদ্যা। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করি, তোমরা গ্রুপে উত্তর দেবে প্রত্যেকে। বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান রয়েছে, তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি, এটা আমরা জানি। তারপরে রয়েছে যে পরিমাণটা, সেটা হচ্ছে অক্সিজেন, যার পরিমাণ 20.9%। ঠিক আছে? 94%। প্রশ্নটা হচ্ছে বায়ুমণ্ডলে আহ, যে সমস্ত নিষ্ক্রিয় উপাদান রয়েছে, অনেকগুলো নিষ্ক্রিয় উপাদান রয়েছে। ঠিক আছে? ওই নিষ্ক্রিয় উপাদানের মোট পরিমাণ কত? নিষ্ক্রিয় উপাদানের মোট পরিমাণ কত? বলে ফেলো। কই, অপশন দিতে হবে? তেজস, তেজস্ক্রিয় কোথায় বলি? না না, তেজস্ক্রিয় বলেছি আমি? নিষ্ক্রিয় বললাম। নিষ্ক্রিয় বললাম, নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, খুবই কম রয়েছে। পয়েন্ট দিয়েছে কেউ, অ্যাপ্রক্সিমেট 1.4। না না, অত হবে না, 1 হবেই না। খুবই কম নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ, মানে খুবই কম। 0.0, উত্তম বলছে 0.003, 0.003%। তাই তো? না, 0.3406%। ঠিক আছে? 0.3406% নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ। হ্যাঁ, ওজোন গ্যাস, ওজোন গ্যাসের মোট পরিমাণ বলছো? কোনটা? ওই 0.006%? হ্যাঁ, ওজোন গ্যাস আলাদা, এটা তো নিষ্ক্রিয় গ্যাস, ওজোন গ্যাস না। ওজোন গ্যাস, ওজোন গ্যাস কি নিষ্ক্রিয় গ্যাস? তাই? না, ওজোন গ্যাস নিষ্ক্রিয় গ্যাস না। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, এগুলো নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছি, বলো, বায়ুমণ্ডলে
অতিমাত্রায় পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান রয়েছে, বলো কোনগুলো অতি পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান? দুটো নাম বলো। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হ্যাঁ ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো অতিমাত্রায় পরিবর্তনশীল উপাদান। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন। বায়ুমণ্ডলেতে জলীয় বাষ্প আছে, আমাকে বলো, সুচেতা বলো, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আছে, উত্তম বলো, উত্তম বলো যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত, কত পার্সেন্ট, মানে কত পরিমাণ রয়েছে জলীয় বাষ্প? হ্যাঁ, 0.4 থেকে, মানে 0.5 থেকে 4% পার্সেন্টের মতো রয়েছে, ঠিক আছে জলীয় বাষ্প। একটু লিখে নাও, যদি না জানো লিখে নাও যে জলীয় বাষ্প রয়েছে 0.5 থেকে 4%। ওকে, তো এই জলীয় বাষ্পর প্রায় 90% রয়েছে আমাদের এই ট্রপোস্ফিয়ারে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে কত কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলে প্রায় 90% জলীয় বাষ্প রয়েছে? ভেরি গুড, 6 কিলোমিটার পর্যন্ত রয়েছে প্রায় 90% জলীয় বাষ্প। ওকে, ভালো উত্তর দিয়েছো। পরের প্রশ্ন। এসপিএম, এটা তো সবাই জানো, এসপিএম মানে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। ওকে, তো এসপিএমটা কি বলো, পায়েল যদি পারো বলো তো এসপিএমটা কি? প্রিয়াঙ্কা, সৌরভ, এনিওয়ান? হ্যাঁ 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 হ্যাঁ, অর্থাৎ এসপিএম হচ্ছে বায়ুতে ভাসমান কঠিন তরল সমস্ত কিছু হবে যারা অপেক্ষাকৃত সূক্ষ্ম ধূলিকণা, ঠিক আছে, যারা বালি বা এই সমস্ত মানে কণা লেগে থাকে, এবং জলকণা মানে যেটাকে বলা হয় ধুলো বা বালির সঙ্গে উম, লেগে থাকে, এই জলকণা এই কণাগুলোকে বলা হয় এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটারস। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন। যে বিষম মণ্ডল আমরা জানি, তো বিষম মণ্ডলের একেবারে শেষ স্তরের নাম কি? বিষম, হ্যাঁ ম্যাগনেটোস্ফিয়ার, বিষম মণ্ডল বলেছি। আচ্ছা, এবার আমরা বিষম মণ্ডল বলছি, এই যে বিষম মণ্ডলের সর্বশেষ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা, এবার আমরা আসছি, হ্যাঁ না ধরে অ্যাকচুয়ালি, দেখো এটা আধুনিক, আগে এটা মেজারমেন্ট করা হতো না, এখন কিন্তু সাম্প্রতিক এই সমস্ত মানে যারা জিওগ্রাফার বা তারা কিন্তু ম্যাগনেটোস্ফিয়ারকে লাস্ট স্তর হিসাবে গণ্য করছেন আর কি, ঠিক আছে, আগে সেটা করা হতো না। আচ্ছা যাই হোক, এবার আমরা, আচ্ছা সমমণ্ডল আর বিষমমণ্ডলের এর মধ্যে একটা সীমারেখা রয়েছে, সেই সীমারেখাটার নাম কি বলো? টার্বোপজ, ভেরি গুড। টার্বোপজ হচ্ছে সমমণ্ডল আর বিষমমণ্ডলের যে মধ্যবর্তী সীমারেখা, ওটাকেই বলা হয়। আচ্ছা, এবার আসছি, এই যে আমাদের বিষমমণ্ডল রয়েছে, বিষমমণ্ডলকে তার আহ, বিভিন্ন ধরনের যে উপাদান রয়েছে সেই উপাদানের তারতম্যের উপর ভিত্তি করে এই বিষমমণ্ডলকে 4টে স্তরে ভাগ করা হয়। ঠিক আছে, বিষমমণ্ডলকে কতগুলো ভাগে ভাগ করা হয়? 4টে স্তরে ভাগ করা হয়। এই 4টে স্তরে প্রথম স্তরটার নাম আণবিক নাইট্রোজেন স্তর। প্রশ্নটা আমি করছি, আহ, যে পারবে বলে দাও যে আণবিক নাইট্রোজেন স্তরের ডিস্টেন্স হাইট কত, অর্থাৎ উচ্চতা কত? তাই তাই বলো 90 থেকে 200 মিটার। ঠিক আছে, যারা জানো না লিখে নাও যে আণবিক 4টে স্তর রয়েছে বিষমমণ্ডলে, একটা আণবিক নাইট্রোজেন স্তর যার উচ্চতা প্রায় 90 থেকে 200 মিটার পর্যন্ত। ওকে,
নাম্বার টু, নাম্বার টু যে গ্যাস যে স্তরটা আছে তার নাম বলো। আচ্ছা পায়েল বলো। উপর থেকে রয়েছে যারা, আম, মুমিন, মুমিন বলতে পারবে? ইয়েস, ঠিক আছে। পায়েল বলে দিয়েছে চারটে সব স্তর। যে প্রথমে নাইট্রোজেন স্তর 90 থেকে তোমার 200 কিলোমিটার পর্যন্ত। তারপরে পারমাণবিক অক্সিজেন স্তর কত, 200 থেকে প্রায় 1120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপরে 3 নম্বর যে স্তর আছে তার নাম হিলিয়াম স্তর, 120 থেকে প্রায় 3000 মানে 3500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। লাস্ট যেটা স্তর সেটা হাইড্রোজেন স্তর, যার বিস্তার 3500 থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত। ঠিক আছে, এরপরের আমি প্রশ্ন করব, বলো। প্রশ্নটা হচ্ছে নৈশদ্যুতি মেঘ কোন স্তরে দেখা যায়? নৈশদ্যুতি, মেসোস্ফিয়ার। আচ্ছা, স্যার একটু বাইরে আছি, বেরিয়ে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, মেসোস্ফিয়ারে, ঠিক আছে, মেসোস্ফিয়ারে দেখা যায় নৈশদ্যুতি মেঘ। ওকে, নেক্সট প্রশ্ন। মেরুজ্যোতি দেখা যায় কোন স্তরে? আয়নোস্ফিয়ার, একদম আয়নোস্ফিয়ার, ঠিক। আচ্ছা, এরপরে বলো, আমাকে উত্তর বলবে, আহ, এনিওনে যে পারবে বলবে যে ট্রপোস্ফিয়ারের এক্সটেনশনটা বলো, বিস্তার কত, নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চল সমেত বলো। হুম, 18, yes, হ্যাঁ 18 এবং 8 কিমি, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি এবং মেরু অঞ্চলে 8 কিমি পর্যন্ত বিস্তৃত। ওকে, আচ্ছা, টেম্পারেচারটা বলে দাও। টেম্পারেচার কত, নিরক্ষীয় অঞ্চলে টেম্পারেচার কত, এবং নিরক্ষীয় অঞ্চলটাই বলো। হ্যাঁ, -80 ডিগ্রি। উষ্ণতা যেহেতু উম, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায়, সেই কারণে এখানে তাপমাত্রা কমে 80 ডিগ্রি পর্যন্ত চলে আসে। ঠিক আছে, ওকে। আচ্ছা, কেনলি হেভিসাইড স্তর নাম শুনেছো তোমরা? কেলনি হেভিসাইড স্তর, ওকে। তো কেলনি হেভিসাইড স্তর কোন স্তরে অবস্থান করে? কে বলছিস থার্মোস্ফিয়ার? তাহির, কনফার্ম? কত কিমি উচ্চতা বলে দাও। 90 থেকে 120 পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই আয়নোস্ফিয়ার হবে। আইনোস্ফিয়ারের সঠিক উত্তর। তাহির, ঠিক আছে, ওকে ওকে। কেনলি হেভিসাইড স্তর 90 থেকে 120 বা 160 কিলোমিটারের মধ্যে আর কি এই স্তরটা অবস্থান করছে, কেনলি হেভিসাইড স্তর। অবশ্যই থার্মোস্ফিয়ার তো দেবে, থার্মোস্ফিয়ারই তো। আইনোস্ফিয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থার্মোস্ফিয়ার বা আইনোস্ফিয়ার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন।
এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তর, ঠিক আছে, কতগুলো ভাগে বিভক্ত করা হয়েছে, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারকে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নটা হলো যে এই থার্মোস্ফিয়ারের ডি স্তর রয়েছে, ই স্তর রয়েছে, এফ স্তর রয়েছে, জি স্তর রয়েছে, তাই না? তো প্রশ্নটা হচ্ছে আয়নোস্ফিয়ার ডি স্তরের উচ্চতা কত? প্রথম লেয়ার 60 থেকে কত, 90 বলছো? আচ্ছা, গ্রুপে গ্রুপে দাও তো, গ্রুপে প্রত্যেকে দাও, গ্রুপে দাও। আমি তো পেড গ্রুপ থেকে তো আমি সব রিমুভ করে দিয়েছি। অ্যাকচুয়ালি রিমুভ করে দিয়েছি এই কারণে, কয়েকজন বলছিল যে স্যার দুটো গ্রুপে, মানে দুটো কিছু বুঝতে পারছি না, কোনটা গ্রুপ আর কোনটা পেড গ্রুপ আর কোনটা একই সব মেসেজ, মানে দুটো সেম মেসেজ আসছে, একটা ডিলিট করে দিন বা হচ্ছে রিমুভ করে দিন। সেই কারণে আমি তাহলে ওই যে গ্রুপটা ফ্রি গ্রুপ সেইখান থেকে সব রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে সবাইকে। তাহলে কি হবে, কি বলো, বলো বাকিরা বলো। না না, ফ্রি গ্রুপে তো সেরকম পোস্ট করি না, ঠিক আছে। ও দুই একটা কিছু ইয়ে করি, এই গ্রুপেই মানে এভরিডে যে কোশ্চেন গুলো পোস্ট হয় না, এই গ্রুপেই হবে এবার, ঠিক আছে, যেহেতু ওখান থেকে পেড গ্রুপেই হবে। হ্যাঁ, পোল আকারে যেগুলো কোশ্চেন গুলো দেওয়া হয় সেগুলো তাহলে এখানেই করব, কারণ কয়েকজন বলছিল, দুই একদিন ধরে বলছিল, আমি তো অতটা ইয়ে করিনি, গুরুত্ব দিইনি, ওই কারণে আমি ওখান থেকে এ করে দিলাম, ঠিক আছে, রিমুভ করে দিলাম। তো বলে যাও তাহলে, কি বললাম যে আয়নোস্ফিয়ারের যে ডি স্তর, সেই ডি স্তরের এক্সটেনশনটা বলে দাও। সৌরভ বলছে 90, গ্রুপেই দাও, উত্তর দাও। 90, 60 থেকে 66 থেকে 99, 80 থেকে 90 বলছো? হ্যাঁ হ্যাঁ, ডি স্তর। আচ্ছা, 80 থেকে 90 বলছো, পায়েল বলছে 60 থেকে 99, আর হচ্ছে সৌরভ বলছে 66 থেকে, ঠিক আছে, অসুবিধা নেই, 60 বা 66 থেকে 99 পর্যন্তই হবে। মিউট করে দাও, সন্তোষ, মিউট করো, মিউট করে দাও, মিউট করে দাও, আওয়াজ হচ্ছে তো। ডি স্তর বলছে 80 থেকে 90, তাহিদ হোসেন। 90 থেকে ই স্তর, এফ স্তর 120 থেকে 400 কিমি হবে, অসুবিধা নেই, এক্সটেনশনটা এরকম। আচ্ছা, এই সংখ্যাগুলো একটু বিভিন্ন বইতে ভেরিয়েশন পাবে, সেটা নিয়ে অত মাতামাতি করার দরকার নেই, মোটামুটি অ্যাভারেজ হিসাবে মোটামুটি 60 থেকে ধরে রাখবে 99 পর্যন্ত ডি স্তর, ঠিক আছে। এবার এই ডাটাগুলো বিভিন্ন বইতে একটু, যেহেতু সংখ্যা না, একটু ভেরিয়েশন থাকবে ওটা নিয়ে, যে এরকম তুমি বলে যে এটা এখানে এই আছে, আপনি ওই বলছেন, হ্যাঁ এরকম, বা প্রত্যেকে যেখানে বইতে দেখবে এরকমই পাবে। মোটামুটি ডি স্তরের এক্সটেনশন 60 থেকে 99 পর্যন্ত অ্যাভারেজ ধরে রাখো, বা 60 করলেও হবে, 66 করলেও হবে, অসুবিধা নেই। আচ্ছা, ই স্তরের এক্সটেনশনটা আমি বলে দিচ্ছি, বলে দিয়েছি এখানে, তাহির করে দিয়েছে 90 থেকে 120 কিমি পর্যন্ত, বা 120 বা 130 কিমি পর্যন্ত ই স্তরের এক্সটেনশন, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা স্তর আছে, যেটা ই ই স্তরের মধ্যে ই স্পোরোডিক ই স্তর। আচ্ছা, আমাকে উত্তরটা দাও, স্পোরোডিক ই স্তরের, স্পোরোডিক, ঠিক আছে, বা স্পোরাডিক ই স্তর এর এক্সটেনশনটা কত, গ্রুপে বলে দাও, টাইপ করে গ্রুপে বলে দাও, স্পোরাডিক ই স্তর। এই প্রশ্নের উত্তরটা আমি দেবো না, কারণ এই প্রশ্ন আমি মক টেস্টে দিয়েছি, ঠিক আছে, এটা আমি দেবো না, তোমরা খুঁজে বের করো, আমি দেবো না এটা, এটা মক টেস্টে দিয়েছি। মানে দিয়েই প্রকাশ করা হয়, এবার এটাকে স্পোরোডিক লেখা থাকে, ঠিক আছে, লেখা হয় স্পোরোডিক স্তর।
ওকে, আমি উত্তর দুজনে দিয়েছে, কায়ুদ্দিন দিয়েছে আর হচ্ছে সন্তোষ দিয়েছে। আমি উত্তর বলবো না, ঠিক আছে? গ্রুপে মানে টেস্টে আছে যেহেতু, তোমরা সেখান থেকেই পেয়ে যাবে, অসুবিধা নেই। আর যার যার না একটু খুঁজে নাও, বই পড়ে নাও, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন। নৈসর্দ্যতি মেঘ দেখা যায় আয়নোস্ফিয়ারে, এই সরি আয়নোস্ফিয়ার না, মেসোস্ফিয়ারে। উত্তরটা তোমরা দিয়ে দিয়েছো, ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন উত্তর দাও। আইপিসিসি ক্লাইমেট সম্পর্কিত একটা উম, কি বলবো, কর্মসূচি নেওয়া হয়েছিল আইপিসিসি। হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ আইপিসিসি? গ্রুপে বলে দাও। নো 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 নো, গ্রুপে। আইপিসিসি। ওকে, প্রিয়াঙ্কা দিয়েছে, সৌরভ দিয়েছে, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আইপিসিসি কত সালে প্রতিষ্ঠা হয় বলে দাও। আইপিসিসি কত সালে প্রতিষ্ঠা হয়? 1899। তাহিদ বলছে 1899, বাকিরা বলো। আহ, 1988। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 1988, ঠিক আছে সৌরভ। আচ্ছা আচ্ছা, নেক্সট প্রশ্ন। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় কোথায়? ভ্যান অ্যালেন ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা, কায়ুদ্দিন বলছে ম্যাগনেটোস্ফিয়ার, সন্তোষ ম্যাগনেটোস্ফিয়ার, সৌরভ ম্যাগনেটোস্ফিয়ার, মমিন ওকে, ঠিক আছে, এভরিওয়ান ওকে। আচ্ছা, আজকের যে সিলেবাসটা রয়েছে তার বাইরে থেকে আমি একটা প্রশ্ন করছি, ঠিক আছে? প্রশ্নটা হলো, ট্রাইসেলুলার মডেল তোমরা পড়েছো প্রত্যেকে, ট্রাইসেলুলার মডেল থিওরি, অর্থাৎ ত্রিকোষীয় সঞ্চালন মডেল এর যে তত্ত্ব, সেই তত্ত্বটা তোমরা পড়েছো। তো তো এই তত্ত্বটা কে উপস্থাপন করেন? পায়েল বলে দিয়েছে, সৌরভ ঠিক আছে, কায়ুদ্দিন গ্রুপে লিখতে পারো, ঠিক আছে, বললে তাহলে সবাই মানে বলতে পারবে আর কি। প্রিয়াঙ্কা, মমিন, পলম্যান, ঠিক আছে, সঠিক উত্তর দিয়েছো। প্রশ্নটা হলো, আহ, এই ত্রিকোষীয় সঞ্চালন তত্ত্বের ডাইরেক্ট সেল বলা হয় কোন কোন স্তরকে ডাইরেক্ট সেল বলা হয়, মানে প্রত্যক্ষ কোষ বলা হয় কোন স্তরকে? কোন স্তরকে প্রত্যক্ষ কোষ বলা হয়, ডাইরেক্ট সেল বলা হয়?
বলো। গ্রুপে উত্তর দাও, অসুবিধা নেই, কারণ সবাই তাহলে পার্টিসিপেট করতে পারবে। আচ্ছা, কায়ুদ্দিন বলে দিয়েছে হ্যাডলি সেল। আচ্ছা, সৌরভ বলছে হ্যাডলি এবং পোলার সেল। আচ্ছা, সন্তোষ বলছে হ্যাডলি সেল। মমিন বলছে হ্যাডলি সেল। জিও তাহির হোসেন বলছে হ্যাডলি সেল। তাহলে কার উত্তরটা আমি নেব? সঠিক উত্তরটা কার নেব? সঠিক উত্তরটা আমি নিচ্ছি সৌরভের। সৌরভ দুটোই আর প্রসেনজিৎ। ঠিক আছে, সৌরভ এবং প্রসেনজিৎ। শুধু হ্যাডলি সেল হবে না, দুটো সেলই হবে, হ্যাডলি সেল এবং পোলার সেল, তাই না? ইয়েস, হ্যাডলি সেল এবং পোলার সেল দুটোকেই ডাইরেক্ট সেল বলা হয়, প্রত্যক্ষ তাপীয় কোষ বলা হয়। কেন? কারণ ওই যে ডাইরেক্ট তাপীয়, মানে এই তাপীয় কোষ সৃষ্টির পেছনে ডাইরেক্টলি এদের প্রভাব রয়েছে, হ্যাডলি সেল এবং মেরু সেলে। সেইখানে এই দুটো কোষকে বলা হয় ডাইরেক্ট সেল। আর মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ফেরেল কোষ, সেটাকে ইনডাইরেক্ট সেল বলা হয়, তাই না? ঠিক আছে, প্রসেনজিৎ, সৌরভ, বোঝা গেল? ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সিলেবাস বাইরে, মানে এই যে আজকে যে টপিকটা রয়েছে এর বাইরে থেকে কোশ্চেন করছি, কারণ আমি এখানে দেখলাম যে এখানে যদি আমি প্রশ্নটা করি তাহলে বেশিরভাগ মানে মক টেস্টের মধ্যেও হয়তো পড়ে যাবে। সেখানে কি বলো, এই আলোচনা করার থেকে মানে সব থেকে ভালো হবে ক্লাইমেটোলজির উপর পুরোটার উপরে কিছু প্রশ্ন করা, আলোচনা করা। ঠিক হবে কায়ের, নাকি আজকের টপিকের উপরে শুধু আলোচনা হবে? আজকে নাকি অল ওভার পুরোটাই? হুম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আমি অপশন দিচ্ছি, নাইট্রোজেন, অক্সিজেন, নিয়ন এবং জিওনন। নাইট্রোজেন, অক্সিজেন, নিয়ন এবং জেনন। ওকে, প্রশ্নটা হলো বায়ুমণ্ডলের এই সমস্ত উপাদানগুলির মধ্যে কোনটা সব থেকে কম পরিমাণে রয়েছে? এই চারটে অপশনের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, নিয়ন এবং জেনন, কোনটার পরিমাণ সব থেকে কম রয়েছে? আচ্ছা, উত্তর দিয়েছে কারা কারা দিয়েছে একটু দেখে নি। সন্তোষ দিয়েছে, কায়ুদ্দিন, সৌরভ, আহ, তাহিদ, সন্তোষ। ঠিক আছে, হ্যাঁ, সঠিক উত্তর আছে জেনন, ঠিকই দিয়েছো। ওকে, জেননই হবে, জেননের পরিমাণ সব থেকে কম। উত্তরটা ও দিয়ে দিয়েছে 0.005%। ওকে, নেক্সট, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সহজ প্রশ্ন, খুবই পাতি প্রশ্ন। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বলে দাও। ওকে, এখানে উত্তর দিচ্ছ কেউ টাইপ করে উত্তর দিচ্ছ, ঠিক আছে, দেখে নিচ্ছি। সুচেতা দিয়েছিল, আচ্ছা, এখন হচ্ছে আহ, রাজিকুল হোসেন। ঠিক আছে, গ্রুপে দিতে পারো। সঠিক উত্তর দিয়েছো হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার, সৌরভ, সন্তোষ, তাহিদ, কায়ুদ্দিন, মমিন, প্রিয়াঙ্কা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলো। আচ্ছা, আমি প্রশ্নটা বলছি যে ট্রপোস্ফিয়ারে যে এয়ার মুভমেন্ট হয়, ট্রপোস্ফিয়ারে যে এয়ার মুভমেন্ট হয়, এই ট্রপোস্ফিয়ারে এয়ার মুভমেন্টের কারণটা কি? অপশন দিচ্ছি, সোলার উইন্ড,
নাম্বার 2 পরিচালন স্রোত, নাম্বার 3 মাধ্যাকর্ষণ শক্তি, নাম্বার 4 বায়ুর চাপ। বলো। ওকে, সঠিক উত্তর দিয়েছো প্রিয়াঙ্কা। পায়েল তিল, তিল মানে কি আগের উত্তরটা? ঠিক আছে, সাইকোমিটার, সাইকোমিটার দিচ্ছে সাইকোমিটারটা কি আগের উত্তর? হাইগ্রোমিটার হবে আগেরটা, সাইকোমিটার, হাইগ্রোমিটার উত্তর হবে। আচ্ছা, এটার উত্তর হবে সৌরভ। ঠিক আছে, পায়েল, সৌরভ, প্রিয়াঙ্কা। বায়ু চাপ হবে, বায়ু চাপের জন্য আর কি কায়ুদ্দিন, তাহিদ, অবশ্যই বায়ু চাপের জন্য এটা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, আমরা এবার বায়ু চাপ তো উত্তর সঠিক দিয়েছো, ঠিক আছে। তো আমরা জানি যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ু চাপ কমতে থাকে না বাড়তে থাকে? কমতে থাকে। ঠিক আছে। তো আমরা যদি কোনো পাহাড়ি অঞ্চলে বা পর্বত আরোহণ করো তোমরা কেউ, ঠিক আছে। তো তোমরা যখন পর্বতে উঠবে, ধরো মাউন্ট এভারেস্টে, মানে ধরো কাঞ্চনজঙ্ঘাতে উঠতে যাবে, বা হচ্ছে মাউন্ট এভারেস্ট তে তোমরা উঠতে চাইছো, তো তোমরা একটা ওই বায়ু চাপ পরিমাপ করার জন্য একটা যন্ত্র নিয়ে যাবে, তাই না? তো প্রশ্নটা হচ্ছে তুমি কোন যন্ত্রটা নিয়ে যাবে যখন তুমি পর্বতে উপরে উঠবে? কোন যন্ত্রটা নিয়ে যাবে বলো। অপশন দেব? অপশন ব্যারোমিটার, অল্টিমিটার, ব্যারোগ্রাফ, অ্যানিরয়েড ব্যারোমিটার। অপশন আবার দিচ্ছি। হ্যাঁ, অপশন দিয়েছি অল্টিমিটার, ব্যারোমিটার, ব্যারোগ্রাম, অ্যানিরয়েড ব্যারোমিটার। ফটাফট উত্তর আসছে, মানে আওয়াজ হচ্ছে। ওকে, সঠিক উত্তর দিয়েছো কায়ুদ্দিন, অল্টিমিটার। ব্যারোমিটার হবে না সৌরভ, অল্টিমিটার হবে প্রিয়াঙ্কা, তাহিদ, মমিন। অল্টিমিটারের সাহায্যে যখন উচ্চতা উপরে উঠবো, অর্থাৎ পর্বত, যারা তুমি যদি পর্বতে উঠতে চাও, বা হচ্ছে বিমানে যারা যারা বিমান চালায় তারা অল্টিমিটার ইউজ করে থাকে। ঠিক আছে। তবে যারা বিমান চালায় তারাও কিন্তু অল্টিমিটার ছাড়াও তারা কিন্তু ব্যারোগ্রামটা ইউজ করে, কারণ বিমানে যখন চলে তখন তো কি হয়, মানে দ্রুত স্থান পরিবর্তন হয় এক স্থান থেকে অন্য স্থানে। ঠিক আছে, ফলে দ্রুত বায়ুচাপ পরিবর্তন হয়ে যায়। তো এই দ্রুত বায়ুচাপ পরিবর্তনের জন্য একটা ইয়ে ইউজ করা হয়, একটা বায়ুচাপ পরিমাপের একক ইউজ হয় যার নাম ব্যারোগ্রাফ। ব্যারোগ্রাফ ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, গ্রিন হাউস গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাস এর নাম সবাই জানো, তাই না? প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম কি? কার্বন ডাইঅক্সাইড, সবাই জানো। তো প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড সবাই জানো, প্রশ্নটা এটা নেই। প্রশ্নটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস উৎপাদনে কোন দেশ বর্তমানে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে? আচ্ছা, উত্তর দিচ্ছ চীন, ইউএসএ, চীন, ইউএসএ। আচ্ছা, আরো দাও দেখি। রাজিকুল এদিকে দিচ্ছ চায়না, বাকিরা দিচ্ছ চায়না, ইউএসএ, ইউএসএ, প্রিয়াঙ্কা দিচ্ছ ইউএসএ, কায়ুদ্দিন ইউএসএ, তাহিদ চীন, সৌরভ চীন, চায়না। আর সঠিক উত্তর চায়না হবে, চীন হবে। চীন বর্তমানে গ্রিন হাউস গ্যাস উৎপাদনে প্রথম। ঠিক আছে। ঠিক আছে।
আচ্ছা, না CO2 উৎপাদনে গ্রিন হাউস গ্যাস উৎপাদনে চীন হবে, বুঝলে? চীন। চী- হ্যাঁ, বুঝতে পেরেছি। তো CO2 উৎপাদনে চীনই হবে তো। ইউএসএ কি এরকম কোনো ডেটা পেয়েছো যে? হ্যাঁ, ইউএসএ আগে ছিল, কিন্তু আগে ইউএসএই ছিল, এখন চীনে হয়ে গেছে, বুঝলে? ওইখানে বর্তমানটা বর্তমান। হ্যাঁ হ্যাঁ, দেখে নিন একটু। হ্যাঁ। আচ্ছা, নেক্সট প্রশ্ন। তোমার যে বলো তো, পৃথিবীর গড় তাপমাত্রা কত? পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি বলছো? কাইদিন 17 বলছো, সন্তোষ 15, সৌরভ 15, পায়েল 15, জিও 15, মানে তাহিদ, মমিন 17। পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার হবে 15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তোমরা হয়তো অনেক বইয়েতে পেয়েছো, কোনো বইয়েতে 15 পেয়েছো, কোনো কোনো বইয়েতে 15টাই নেবে, ঠিক আছে? ঠিক আছে, 17টা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। অবশ্যই তোমরা কোনো বইয়েতে পেয়েছো, সেই কারণে অবশ্যই বলছো। আহ, কি বলছে এখানে? রাজ কি বলছো? সাইকোমিটারের সাহায্যে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায় 17 পেয়েছে অনেক জায়গায়। হ্যাঁ। আচ্ছা, রাজ কি বলছো? রাজ বলছো যে সাইকোমিটার। আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছো তুমি। আহ, পরে ফোন করছি, এখন পড়াচ্ছে। পরে ফোন করছি, পরে ফোন করছি। সাইকোমিটারের সাহায্যে রাজ কেউ আছো এখানে গ্রুপে? আহ, সাইকোমিটারের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়, ঠিকই আছে। আর এই প্রশ্ন, হ্যাঁ কেউ আছো? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। কোনটা? আপেক্ষিক আর্দ্রতা? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি প্রশ্ন করেছি? কখন, অনেকক্ষণ আগে করেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে। হ্যাঁ, হাইগ্রোমিটার তো সব দিয়েছিল। সাইক্রোমিটার। হ্যাঁ, আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, আমি মনে পড়ছে না, আমি প্রশ্নটা কি করেছিলাম, আপেক্ষিক আর্দ্রতা নাকি? আচ্ছা আচ্ছা, আমি আর্দ্রতা বলেছিলাম না? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে। হ্যাঁ, আপেক্ষিক আর্দ্রতা মাপার জন্য সাইক্রোমিটার ইউজ হয়, আর আর্দ্রতা মাপ পাওয়ার জন্য হাইগ্রোমিটার ইউজ হয়। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন। এয়ার ড্রেনেজ বলা হয় কোন বায়ুকে? এয়ার ড্রেনেজ বলা হয় কোন বায়ুকে? শুধু কি ক্যাটাবেটিক বায়ুকে বলা হয় এয়ার ড্রেনেজ? কোশ্চেনটা এয়ার ড্রেনেজ কাকে বলা হয়, কোন বায়ুকে বলা হয় এয়ার ড্রেনেজ? ক্যাটাবেটিক বলছো কায়ুদ্দিন, পায়েল বলছো ক্যাটাবেটিক। এয়ার ড্রেনেজ বলা হয় ক্যাটাবেটিক বায়ুকে বলা হয়, ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ু দুটোকেই বলা হয় এয়ার ড্রেনেজ। এয়ার ড্রেনেজ বায়ু প্রবাহ। ঠিক আছে।
ঠিক আছে, চলো নেক্সট। বায়ুর চাপ মাপার এককের নাম কি? বায়ুর চাপ মাপার এককের নাম কি? আচ্ছা অপশন দিচ্ছি, মিলিবার, ডিগ্রি, আইসোবার। গ্রুপেই দাও, সবাই দিচ্ছে তো, গ্রুপেই দাও, তাহলে কি হবে, সবাই তাদের মতামতটা দিতে পারবে। বায়ুর চাপ পরিমাপের একক। আচ্ছা আমি অপশন গুলো সবই বলেছি কি? আমি অপশন কি সব বলেছি? আচ্ছা আমি অপশন দিচ্ছি, মিলিবার আমি অপশন দেব না, ঠিক আছে, মিলিবার অপশন দেব না, অপশন দিচ্ছি ডিগ্রি, আইসোবার, মিটার প্রতি সেকেন্ড, আর হেক্টা পাস্কেল। হ্যাঁ হেক্টা পাস্কেল হবে বায়ুর চাপ মাপার একক। ঠিক আছে। ওকে ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা আমি অপশন দিচ্ছি বায়ুমণ্ডলের, খুবই সহজ প্রশ্ন হয়ে যাবে, থাক। নেক্সট প্রশ্ন। প্রশ্নটা হলো যে তোমরা প্রত্যেকে এখন যেটা চলছে আর কি, এখন ধরো বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাসে মাঝে মাঝে কি হয়, কাল বৈশাখী ঝড় আসে এবং হালকা বৃষ্টি হয়, আবার বজ্রপাত হয় আর কি, যাই হোক। তো এই কালবৈশাখী ঝড়ের জন্য বা যখন কালবৈশাখী আসে আর কি, তখন কোন মেঘে এর জন্য দায়ী থাকে? কোন মেঘ এর জন্য দায়ী থাকে? কিউমুলোনিম্বাস। আচ্ছা উত্তর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইকটা বন্ধ করো বুঝলে, তাহলে কি হবে, সবাই উত্তর দিতে পারবে। আহ, ঠিক আছে। কায়ুদ্দিন ওকে, প্রিয়াঙ্কা ওকে, তাহিদ ওকে, পায়েল ওকে, প্রিয়াঙ্কা ওকে, সৌরভ ওকে, কিউমুলোনিম্বাস। ঠিক আছে, পরের প্রশ্ন বলছি। আর সবই ঠিক আছে, বৃষ্টিপাত হয় কালবৈশাখীর জন্য, ওই কিউমুনিম্বাস দায়ী। তো কিছু কিছু মেঘ আছে, ঠিক আছে, যেখানে বৃষ্টি হয়, ঠিক আছে, কিন্তু বিদ্যুৎ চমকায় না, কোন মেঘে বিদ্যুৎ চমকায় না? কোন মেঘে বিদ্যুৎ চমকায় না? বলো। কায়ুদ্দিন বলছে সিরাজ, সন্তোষ বলছে সিরাজ। সিরাজ তো হবেই না প্রথমত, কারণ সিরাজ তো উচ্চ উচ্চ মেঘের, উচ্চ মেঘ মানে অনেক উচ্চতার মেঘ সিরাজ মেঘ, সেখানে আকাশ পরিষ্কার থাকে সেখানে। কিন্তু এখানে মানে বৃষ্টি হয়, ঠিক আছে, বৃষ্টি হয় মানে মুষলধারে বৃষ্টি হতে পারে বা বিভিন্ন তার বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু এখানে মানে বজ্রপাত হয় না, বিদ্যুৎ চমকায় না।
আচ্ছা অপশন দিচ্ছি অল্টো স্ট্যাটাস, নিম্বো স্ট্যাটাস, কিউমুলোনিম্বাস। সঠিক একজন উত্তর দিয়েছে প্রসেনজিৎ। সন্তোষ, নিম্বো স্ট্যাটাস হবে। ঠিক আছে, নিম্বো স্ট্যাটাস সঠিক উত্তর হবে। সৌরভ কিউমুলোনিম্বাস দিয়েছো, নিম্বো স্ট্যাটাস হবে সঠিক উত্তর। ওকে, পায়েল বলেছিলে মুখে? আচ্ছা তা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পায়েল দিয়েছো। ঠিক আছে, নিম্বো স্ট্যাটাস, হ্যাঁ হ্যাঁ দেখা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন উত্তর দাও। আহ, প্রশ্নটা হচ্ছে, রামধনু দেখা যায় বা আকাশে রামধনু সৃষ্টির জন্য কোন মেঘ দায়ী বা কোন মেঘে রামধনু সৃষ্টি হয়? অপশন দিচ্ছি, সিরাস, সিরোস্ট্যাটাস, সিরোকিউমুলাস, অল্টোস্ট্যাটাস। আচ্ছা উত্তর সন্তোষ দিচ্ছ, না না সন্তোষ থেকে না, তাহির থেকে সিরোস্ট্যাটাস বলছো, পায়েল বলছো অল্টোস্ট্যাটাস, সন্তোষ সিরোস্ট্যাটাস, আর প্রসেনজিৎ বলছে সিরোস্ট্যাটাস। মমিন বলছে অল্টোস্ট্যাটাস। সঠিক উত্তর হবে সিরোস্ট্যাটাস। রাজ বলছে অল্টোস্ট্যাটাস, রাজিকুল অল্টোস্ট্যাটাস। সঠিক উত্তর হবে সিরোস্ট্যাটাস। সিরোস্ট্যাটাস মেঘে রামধনু দেখা যায়। ঠিক আছে, উত্তরটা একটু লিখে নেবে, সিরোস্ট্যাটাস মেঘ। ঠিক আছে, পরের প্রশ্ন। আচ্ছা, আমি প্রশ্নটা হচ্ছে, আয়ন বায়ু আমরা জানি যে আয়ন বায়ুর গতিবেগ রয়েছে। তো উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ আমরা প্রত্যেকেই জানি যে 16 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ প্রতি 16 কিলোমিটারে, সরি প্রতি ঘন্টায় 16 কিলোমিটার উত্তর গোলার্ধে এই বায়ুটা প্রবাহিত হয়। প্রশ্নটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ কত? বলো। আচ্ছা উত্তর দিয়েছে অনেকে। তাইউদ্দিন 22, তাহিদ বলছে 24, সন্তোষ 22। আরো বেশি? কোনটা আরো বেশি? রাজিকুল বলছে 22, আর প্রসেনজিৎ 22। ঠিক আছে, 22 কিলোমিটার প্রতি ঘন্টা। রাজ বলছে 22, ঠিক আছে, 22 কিলোমিটার প্রতি ঘন্টা। ভেরি গুড। নেক্সট কোশ্চেন। আচ্ছা বায়ুর, আমরা যখন বৃষ্টিপাত, বৃষ্টিপাত তো রেন গজের সাহায্যে মাপা হয়। আচ্ছা এগুলো বাচ্চাদের প্রশ্ন করে লাভ নেই, ঠিক আছে, একটু ম্যাচিওর কোশ্চেন। পশ্চিমা বায়ুর প্রভাবে আমরা জানি যে ভারতবর্ষে বৃষ্টিপাত হয়। প্রশ্নটা হচ্ছে পশ্চিমী বায়ুর প্রভাবে, মানে পশ্চিম বায়ুর যে উৎপত্তি কোথায়, পশ্চিমী বায়ুর উৎপত্তি কোথায় সেটাই বলো। যেটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স শীতকালে হয়। এই শীতকালে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের প্রভাবে বৃষ্টিপাত হয় ভারতে। প্রশ্নটা হলো যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের উৎপত্তি হয় কোথায়? আচ্ছা, উত্তর দিয়েছো, যারা দিয়েছো দেখে নিই। এখানে দিয়েছো তোমরা
কায়ুদ্দিন, সন্তোষ, তাহিদ, এদিকে দিয়েছো আচ্ছা মুমিন, সৌরভ, ঠিক আছে, মেডিটেরিয়ানসি, এদিকে দিয়েছো প্রসেনজিৎ, রাজ, ঠিক আছে, রাজিকুল, ওকে, ভূমধ্যসাগর সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে বা 4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায় আমরা জানি। প্রশ্নটা হচ্ছে প্রতি 1000 ফুট উচ্চতা বৃদ্ধিতে কত হারে উষ্ণতা কমতে থাকে, এরকম যদি আসে প্রশ্ন, প্রতি 1000 ফিট উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কত হারে কমতে থাকে, অপশন দিতে হবে নাকি বলে দেবে তোমরা? আচ্ছা, 6.4 তো কিলোমিটার হলে তখন এটা ফুট বলেছি। আর কেউ দিয়েছো? একটাই উত্তর এসছে, কায়ুদ্দিন, সঠিক উত্তর, সঠিক উত্তর কায়ুদ্দিন দিয়েছো 3.5 ডিগ্রি 5 ফারেনহাইট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আমরা জানি চিনুক বাই আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবাহিত হয়, তাই না? প্রশ্নটা হচ্ছে ব্ল্যাক রোলার কোথায় প্রবাহিত হয়, বলো, ব্ল্যাক ব্ল্যাক রোলার কোথায় প্রবাহিত হয়? এটা একটা স্থানীয় বায়ু, ব্ল্যাক রোলার, এটাই লাস্ট প্রশ্ন। ব্ল্যাক, হ্যাঁ, স্থানীয় বায়ু চিনুক, চিনুক আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবাহিত হয়, ঠিক আছে। তো এটা তো আমরা জানি যে চিনুক আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবাহিত হয়, কি স্নো, স্নো এটার বলা হয়। 3.4 হবে, রাজিকুল বলছো 3.4 হবে। আচ্ছা, 3.4, 3.4 বা 3.5 হয়, বিভিন্ন বইতে থাকে এটা 3.5 বা 3.4 এরকম, অল মানে ভেরিয়েশন থাকে, বেশিরভাগ 3.5 পাবে, 3.4ও পাবে, ঠিক আছে, একটু দেখে নেবে। আচ্ছা, প্রশ্নটা বলছিলাম যেটা যে চিনুক বায়ু আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবাহিত হয়, তাহলে কি বললাম, ব্ল্যাক রোলার, তাই না? ব্ল্যাক রোলার কোথায় প্রবাহিত হয়, মানে কোন দেশে প্রবাহিত হয় বলো? অপশন দেবো, আচ্ছা অপশন দিচ্ছি, ইরাক, আমেরিকা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া। আচ্ছা, কায়ুদ্দিন দিচ্ছে সুইজারল্যান্ড, সন্তোষ সুইজারল্যান্ড, পায়েল বলছে অস্ট্রেলিয়া, এদিকে প্রসেনজিৎ বলছে নর্থ আমেরিকা, আর আর কেউ বলবে? আর হচ্ছে আমেরিকা, সৌরভ বলছে আমেরিকা, সঠিক উত্তর আমেরিকা, ঠিক আছে, সঠিক উত্তর আমেরিকা, ওকে। আচ্ছা ঠিক আছে, এটা লাস্ট প্রশ্ন করছি, আর একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, খামসিন বায়ু কোথায় প্রবাহিত হয়, খামসিন বায়ু কোথায় প্রবাহিত হয়? গ্রুপে সব উত্তর দিচ্ছে বুঝলে, এখানে পেড গ্রুপে সব আছে, পেড গ্রুপে সব উত্তর দিচ্ছে, তোমরা এখানে তোমরা ওই যেখানে যারা যে গ্রুপে আছো আর কি, ওই গ্রুপে উত্তর দাও, তাহলে কি হবে, সবাই উত্তর দিতে পারবে, ঠিক আছে। সন্তোষ, ঠিক আছে, প্রিয়াঙ্কা বলছে ইরাক, ইরাক না, মিশর হবে, কায়ুদ্দিন মিশর, তাহিদ মমিন, সৌরভ ইজিপ্ট, ঠিক আছে, এদিকে হচ্ছে প্রসেনজিৎ, ঠিক আছে, মিশর, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই থাক আছে ক্লাসটা, আমি দিয়ে দিচ্ছি একটু, একটু পরেই প্রতি 1000 ফুট উচ্চতা বৃদ্ধিতে কত হারে উষ্ণতা কমতে থাকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে।